কথায় বলে, যখন ক্ষমতা হাতে চলে আসে তখন অনেকে আইনকে উপেক্ষা করে শুধু নিজের দিকে তাকিয়ে থাকে। এই গল্পটা সেই ভুল ধারণার গভীরতা নিয়ে, যা ক্ষমতার অপব্যবহার এবং মানবিকতার মুখোমুখি সংঘাত দেখায়। রাস্তার পাশে বসা এক বয়স্ক চা বিক্রেতা, যার সমস্ত সম্পদ ছিল তার পরিশ্রম আর আত্মমর্যাদা, আর তার সামনে দাঁড়িয়ে এক তরুণ আইপিএস কর্মকর্তা, যার মনে হয় যেন আইন তার ক্রোধের দাস। একটা চিৎকার উঠল, একটা হাত এগিয়ে এলো, এবং তারপর পড়ল একটা চড়। কিন্তু এই চড় কোনো দরিদ্রের গালে নয়, এটা ছিল অহংকারের মুখে আঘাত। আজকের এই কাহিনী শুধুমাত্র একজন কর্মকর্তার নয়, এটা সেই ক্ষণের যখন উর্দিকে প্রথমবার তার নিজের প্রতিবিম্ব দেখানো হলো। যেন একটা আয়না ধরে বলা হলো, ক্ষমতা কখনো অসম্মানের অস্ত্র নয়, বরং দায়িত্বের প্রতীক। বন্ধুরা, সম্পূর্ণ গল্পটা উন্মোচন করার জন্য এই ভিডিওকে শেষ অবধি অবশ্যই দেখো, এবং শুরুতেই ভিডিওটিকে লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমার নিজের নাম সহ তোমার শহরের নামটা লিখে দিও। দিল্লির কনট প্লেস চৌরাহা সেই সকালেও স্বাভাবিকের মতো জনসমাগমে পরিপূর্ণ ছিল। চাঁদনি চৌকের দিক থেকে আসতে থাকা বাসগুলো, ইন্ডিয়া গেটের দিকে অগ্রসর হওয়া অটোরিকশা এবং মোটরবাইকগুলো সবাই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রচেষ্টায় মগ্ন ছিল। হর্নের শব্দগুলো বাতাসে মিশে যাচ্ছিল, এবং রাস্তার পার্শ্বে স্থাপিত ঠেলাগাড়িগুলো নিজ নিজ অবস্থান রক্ষা করার জন্য ব্যস্ত ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে ফুটপাত থেকে সামান্য সরে একটা ছোট চায়ের আড্ডা ছিল, যেটা প্রতিদিনের মতো আজকেও নির্বিঘ্নে দাঁড়িয়ে রয়েছে। সেই চায়ের আড্ডার স্বত্বাধিকারী ছিল প্রফেসর বিশ্বনাথ শর্মা। বয়স ৭০-এর নিকটবর্তী, মাথায় সাদা চুলের আধিক্য, চোখে পুরু ফ্রেমের চশমা এবং মুখমণ্ডলে একটা অটল নির্মলতা। তিনি একটা সরল সাদা কুর্তা পরিহিত ছিল এবং নিজের হাত দিয়ে চায়ের পাত্রটি নিয়ন্ত্রণ করতে করতে এমনভাবে মনোনিবেশ করে কাজ করছিল যেন এটা কোনো সাধারণ ব্যবসায়িক স্থান নয়, বরং জীবনের একটা গুরুতর কর্তব্য। দিল্লির বহু মানুষ তাকে শুধুমাত্র চায় বিক্রেতা বাবা হিসেবে চিনত। প্রফেসর বিশ্বনাথের আড্ডায় প্রত্যহ বিভিন্ন প্রকারের লোকজন আসত। রিক্সা চালকেরা, অফিসে যাওয়া কর্মচারীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মাঝে মধ্যে ক্লান্ত শ্রমিকেরা সকলকে একত্রে সম্মান প্রদান করত। চা পরিবেশনের সময় দুটো কথা অবশ্যই বলত, কখনো শিক্ষার বিষয়, কখনো জীবনের দর্শন। আড্ডার দিকে অগ্রসর হল। উর্দি দেখে আশেপাশে উপস্থিত লোকজন স্বয়ং পিছিয়ে যেতে শুরু করল। প্রফেসর বিশ্বনাথ তখন চা ছাঁকছিল। রাহুলের গম্ভীর কণ্ঠস্বর শুনে লোকজনের মনে হতো যে এখানে চায়ের পাশাপাশি কিছু জ্ঞানও বিনামূল্যে প্রাপ্ত হয়। ঠিক সেই মুহূর্তে ইন্ডিয়া গেটের দিক থেকে একটা কালো রঙের সরকারি যানবাহন দ্রুত গতিতে এসে অকস্মাৎ রাস্তার মাঝখানে থেমে গেল। যানবাহনটি থামতেই পেছনে যানজট সৃষ্টি হল। কয়েকজন লোক অসন্তোষ প্রকাশ করতে লাগল। হর্নের শব্দ আরও তীব্র হয়ে উঠল। যানবাহনের দরজাটি খুলে গেল এবং তা থেকে নেমে এলো আইপিএস কর্মকর্তা রাহুল সিং। লম্বা আকৃতি, টানটান উর্দি এবং চোখে আত্মপ্রত্যয়ের চেয়ে অহংকার স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছিল। রাহুল চতুর্দিকে দৃষ্টি ঘোরাল। তাকে যানজট দেখে ক্রোধ উঠল। তাকে মনে হল যে এই সমস্ত অস্তব্যস্ততা কারোর অসতর্কতার ফল। তার দৃষ্টি যখন রাস্তার পাশে স্থাপিত চায়ের আড্ডায় পড়ল, তখন তার মুখমণ্ডলে অসন্তোষ আরও গভীরতর হল। না সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করে, না বোঝাপড়া করে সে মনে মনে স্থির করল যে এই আড্ডাটি সমস্যার উৎস। রাহুল দ্রুতগামী পদক্ষেপে তারা মাথা উঠাল। এটা কোন ধরনের নাটক? রাহুল কঠিন স্বরে বলল, রাস্তায় আড্ডা বসিয়ে যান চলাচল অবরুদ্ধ করে রেখেছে। প্রফেসর বিশ্বনাথ নির্মলভাবে প্রত্যুত্তর দিল, ছেলে, আমার আড্ডা এখানে বছরের পর বছর ধরে রয়েছে। এটা ফুটপাথের অভ্যন্তরে, রাস্তায় নয়। তার কণ্ঠে না আতঙ্ক ছিল, না তর্কের আকাঙ্ক্ষা। কিন্তু রাহুলকে এই নম্রতা দুর্বলতার মতো লাগল। সে উচ্চস্বরে বলল, আমাকে বিধি শেখাবে না, এখনই অবিলম্বে আড্ডা সরিয়ে নাও। আশেপাশে উপস্থিত লোকজন নীরব হয়ে গেল। কারোর সাহস হল না কোনো কথা বলার। প্রফেসর বিশ্বনাথ এক ক্ষণের জন্য চতুর্দিকে পর্যবেক্ষণ করল এবং তারপর নির্মল কণ্ঠে বলল, যদি বিধির বিপরীতে হয় তাহলে আমি সরিয়ে নেব, কিন্তু তুমি কথাবার্তা তো সঠিকভাবে বলতে পারো। এটা শুনে রাহুলের ক্রোধ আরও উত্তপ্ত হল।
রাহুল ক্রোধে আড্ডার কাউন্টারে হাত আঘাত করল। তার দৃষ্টি সেই প্রাচীন ইস্পাতের থার্মোসে পড়ল, যেটা প্রফেসর বিশ্বনাথের জন্য অত্যন্ত বিশেষ ছিল। রাহুল তাকে তুলে ফেলে দেওয়ার উদ্দেশ্যে হাত প্রসারিত করল, যেন সে তাকে ছুঁড়ে ফেলতে চায়। সেই ক্ষণে প্রফেসর বিশ্বনাথের মুখের নির্মলতায় সামান্য পরিবর্তন ঘটল। বাতাসে একটা বিচিত্র নিস্তব্ধতা বিস্তার লাভ করল। প্রফেসর বিশ্বনাথ রাহুলের দিকে তাকাল। এখন তার দৃষ্টিতে শুধুমাত্র বয়স্কের নম্রতা নয়, বরং বছরের পর বছরের আত্মমর্যাদা ছিল। কাউকে অনুমান ছিল না যে পরবর্তী কয়েকক্ষণে এই তুচ্ছ বিতর্ক এমন দিক পরিবর্তন করবে, যা না শুধুমাত্র এক কর্মকর্তার মনোভাব, বরং বহু জীবনের দিশা পরিবর্তিত করে দেবে। কনট প্লেস চৌরাহার জনতা অকস্মাৎ আরও সংকুচিত হয়ে গেল। লোকজনের অনুধাবন হল যে বিষয়বস্তু এখন স্বাভাবিক নয়। রাহুলের হাত থার্মোসের দিকে প্রসারিত ছিল এবং তার মুখমণ্ডলে সেই কঠোরতা ছিল, যেটা অধিকার লাভের পর বহু মুখমণ্ডলে প্রকট হয়। প্রফেসর বিশ্বনাথ তাকে নীরবে পর্যবেক্ষণ করছিল, যেন অন্তরে অন্তরে কোনো মহান সিদ্ধান্তের সাথে সংগ্রাম করছিল। সেই থার্মোস সাধারণ পাত্র ছিল না, সেটাতে সে প্রভাতে চা পূর্ণ করে সন্নিহিত সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত কয়েকজন দরিদ্র শিশুদের পান করাতে নিয়ে যেত। বহুবার সেই থার্মোসের চা কোনো পরিশ্রান্ত রিক্সাচালক অথবা অসুস্থ শ্রমিকের জন্য আরাম হয়ে উঠত। রাহুলকে এই বিষয়গুলোর কোনো অনুমান ছিল না। তার জন্য সেটা শুধুমাত্র একটা অপ্রয়োজনীয় বস্তু ছিল। রাহুল থার্মোস তুলে প্রবলভাবে সরানোর প্রয়াস করল। তখন প্রফেসর বিশ্বনাথ তার হাত আটকে দিল। এই আটকানো অকস্মাৎ ছিল, কিন্তু দৃঢ়। জনতায় ফিসফিস শুরু হয়ে গেল। কেউ কল্পনাও করেনি যে এক বয়স্ক চায় বিক্রেতা এক আইপিএস কর্মকর্তার হাত প্রতিরোধ করতে পারে। হাত ছেড়ে দাও, রাহুল ক্রোধে বলল। তার কণ্ঠে বিস্ময় এবং অসম্মান দুটোই ছিল। প্রফেসর বিশ্বনাথ নির্মল কণ্ঠে বলল, ছেলে, বস্তু তোলার পূর্বে এটা পর্যবেক্ষণ করে নিও যে সেটা কারোর মর্যাদাও হতে পারে। এটা শুনে রাহুল হাসতে লাগল, যেন সে কোনো রসিকতা শুনেছে। রাহুল ঝাঁকুনি দিয়ে নিজের হাত মুক্ত করল। থার্মোস ভূমিতে পতিত হল এবং তার আবরণ খুলে গেল। উষ্ণ চা রাস্তায় বিস্তৃত হল। প্রফেসর বিশ্বনাথের দৃষ্টি সেই বিস্তৃত চায়ে স্থির হল। সেই ক্ষণে তার দৃষ্টিতে কিছু পরিবর্তিত হল। সেই নির্মলতা, যা এতক্ষণ ছিল, তার স্থানে গভীর যন্ত্রণা গ্রহণ করল। রাহুল কিছু আরও বলতে উদ্যত ছিল যে অকস্মাৎ একটা তীক্ষ্ণ শব্দ প্রতিধ্বনিত হল। প্রফেসর বিশ্বনাথের হাত উঠল এবং পরবর্তী ক্ষণে রাহুলের গালে প্রবল চড় পড়ল। শব্দ এত সুস্পষ্ট ছিল যে আশেপাশে উপস্থিত সকল লোক স্তম্ভিত হয়ে গেল। এক ক্ষণের জন্য সম্পূর্ণ চৌরাহা যেন স্থির হয়ে গেল। রাহুলকে বিশ্বাস হল না যে এখন কি ঘটেছে। সে নিজের গালে হাত স্থাপন করল। যন্ত্রণার চেয়ে তাকে অসম্মান অনুভূত হচ্ছিল। এক আইপিএস কর্মকর্তা, এবং সেটাও দিল্লি যেমন বিশাল নগরে, সকলের সম্মুখে চড় খেয়ে গেল। তার দৃষ্টিতে ক্রোধের জ্বালা সুস্পষ্ট দেখা যেতে শুরু করল। জনতায় কেউ বলল, এখন বয়স্ক ব্যক্তি আটকে গেল। কেউ দুঃখজনক দৃষ্টিতে প্রফেসর বিশ্বনাথকে পর্যবেক্ষণ করল। কিন্তু প্রফেসর বিশ্বনাথ নীরব ছিল। তিনি কোনো ব্যাখ্যা প্রদান করল না, না আতঙ্ক প্রকাশ করল। সে শুধুমাত্র সোজা দাঁড়িয়ে রইল, যেন যা সম্পাদন করেছে চিন্তাভাবনা করে করেছে। রাহুল পশ্চাতে ঘুরে প্রবল কণ্ঠে আহ্বান করল, কনস্টেবল। দুজন সৈনিক অবিলম্বে দৌড়ে এলো। রাহুল অঙ্গুলি উত্থিত করে বলল, এই ব্যক্তিকে এক্ষুনি বন্দি করো। সরকারি কর্মকর্তায় হাত তোলার অপরাধ। তার শব্দে ক্রোধ নয়, প্রতিহিংসার জ্বালা ছিল। সৈনিকেরা প্রফেসর বিশ্বনাথের হাত গ্রহণ করল এবং হাত করা উন্মুক্ত করল। হাত করার শীতল শব্দ শুনে বহু লোকের দৃষ্টি অশ্রুপূর্ণ হল। প্রফেসর বিশ্বনাথ একবার নিজের বিস্তৃত আড্ডা এবং ভূমিতে পতিত থার্মোসকে পর্যবেক্ষণ করল। তারপর নীরবে পুলিশের যানবাহনের দিকে অগ্রসর হল। কাউকে জানা ছিল না যে এই বন্দীকরণ পরবর্তীতে দিল্লির সেই থানায় এমন সত্য উন্মোচন করবে, যা সকলকে বিহবল করে দেবে। পুলিশের যানবাহন যখন দিল্লির চাঁদনী চৌক থানার সম্মুখে থামল, তখন সন্ধ্যা অবতরণ করতে শুরু করেছিল। থানার বহির্ভাগে প্রত্যহের মতো কয়েকজন লোক নিজ নিজ অভিযোগ নিয়ে দাঁড়িয়েছিল। যানবাহন থেকে অবতরণের সময় প্রফেসর বিশ্বনাথ আকাশের দিকে এক দৃষ্টি নিক্ষেপ করল এবং তারপর বিনা কোনো প্রতিরোধে অভ্যন্তরে প্রবেশ করল। তার মুখমণ্ডলে এখনও সেই নির্মলতা ছিল, যা যেন পরিস্থিতির অতীত হয়ে উঠেছে। থানার অভ্যন্তরে স্বাভাবিকের মতো আন্দোলন ছিল। কেউ লেখক ফাইল রচনা করছিল, কেউ সৈনিক টেলিফোনে কথোপকথন করছিল। রাহুল সরাসরি এসও এর আসনের নিকট গেল এবং কঠোর কণ্ঠে বলল, এটাকে লকআপে প্রবেশ করাও। তার কণ্ঠে এখনও ক্রোধ ছিল,
কিন্তু কোথাও না কোথাও অন্তরে সামান্য অস্থিরতাও উদ্ভূত হয়েছে। প্রফেসর বিশ্বনাথকে লৌহের শিকের পশ্চাতে উপবেশন করানো হলো, হাত কড়া মুক্ত করা হলো, কিন্তু অসম্মানের বন্ধন এখনও তার অন্তরে আবদ্ধ ছিল। সে মেঝেই উপবিষ্ট হয়ে দেয়ালে পৃষ্ঠ ঠেকিয়ে নীরবে সম্মুখে তাকিয়ে রইল। কেউ তাকে এটাও প্রশ্ন করল না যে তাকে পানীয় প্রয়োজন কিনা। রাহুল লেখককে বলল যে প্রতিবেদন অবিলম্বে রচনা করা হোক। ধারা রচনা শুরু হল। সরকারি কর্মকর্তায় আক্রমণ, কর্তব্যে প্রতিবন্ধকতা এবং আইন ব্যবস্থা বিঘ্নিত করার প্রয়াস। প্রত্যেক ধারা রাহুলের জন্য তার বিদীর্ণ অহংকারে প্রলেপের মতো ছিল। তাকে মনে হচ্ছিল যে আইনের সাহায্যে সে নিজের অসম্মান মুছে ফেলবে। সেই মুহূর্তে থানার বহির্ভাগে আরেকটা সরকারি যানবাহন এসে থামল। এবার যানবাহন থেকে অবতরণ করল এসিপি অমিত সিং। সে রাহুলের ব্যাচে ছিল, কিন্তু অনুভবে এবং পদে দুটোতেই উচ্চতর। থানায় পদার্পণ করতেই পরিবেশ স্বয়ং গম্ভীরতা লাভ করল। সকলে উঠে দাঁড়ালো এবং সম্মানে অভিবাদন করল। অমিত সিং রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি বিষয়বস্তু? রাহুল সম্পূর্ণ আত্মপ্রত্যয় নিয়ে বলল, স্যার, এক চায় বিক্রেতা কর্তব্যে আমার উপর হাত উত্থাপন করেছে, এক্ষুনি বন্দি করেছি। এটা বলতে বলতে সে লকাপন দিকে ইঙ্গিত করল। যেই অমিত সিংয়ের দৃষ্টি লকাপের অভ্যন্তরে উপবিষ্ট বয়স্ক ব্যক্তিতে পড়ল, সে অকস্মাৎ স্থির হয়ে গেল। তিনি মনোনিবেশ করে পর্যবেক্ষণ করল, তারপর 2 পদক্ষেপ সামনে অগ্রসর হল। তার মুখমণ্ডলের বর্ণ পরিবর্তিত হল। সে কোনো কথা বলতে অক্ষম হল। পরবর্তী ক্ষণে সে দ্রুত সামনে অগ্রসর হল এবং লকআপের সম্মুখে দাঁড়িয়ে গেল। এসিপি অমিত সিংয়ের কণ্ঠ কম্পিত হল। সে সেই ভূমিতে উপবেশ করল এবং প্রফেসর বিশ্বনাথের পাদদেশ স্পর্শ করল। থানায় উপস্থিত প্রত্যেক ব্যক্তি স্তম্ভিত হয়ে গেল। রাহুলের দৃষ্টি উন্মুক্ত রইল। তাকে অনুধাবন হচ্ছিল না যে এই সমস্ত কি ঘটছে। অমিত সিং রাহুলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি অবগত আছো এটা কে? এটা প্রফেসর বিশ্বনাথ শর্মা, দিল্লি ইউনিভার্সিটির সেই প্রফেসর যারা আমাদের শিক্ষা দিয়েছিল যে কর্মকর্তা হওয়ার পূর্বে মানুষ হওয়া অপরিহার্য। রাহুলের মননে অকস্মাৎ বিশ্ববিদ্যালয়ের দিনগুলো ঘুরপাক খেতে লাগল, যখন সে এই প্রফেসরের চিত্রগুলো দেয়ালে পর্যবেক্ষণ করেছিল। অমিত সিং আরও বর্ণনা করল যে প্রফেসর বিশ্বনাথ বছরের পর বছর পূর্বে নিজের ভূমি এবং সঞ্চিত মূলধন দান করে দিয়েছিল এবং এখন সরল জীবনযাপন করছিল। থানায় গভীর নিস্তব্ধতা বিস্তার লাভ করল। রাহুলের গ্রীবা স্বয়ং অবনত হল। তাকে প্রথমবার অনুধাবন হল যে আজ সে শুধুমাত্র এক বয়স্কের নয়, বরং নিজেরই মূল্যবোধের অসম্মান করেছে। থানার অভ্যন্তরে এখন পূর্বের মতো আন্দোলন ছিল না। যে শব্দগুলো কয়েকক্ষণ পূর্বে পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল, সেগুলো অকস্মাৎ মন্দগতি লাভ করল। রাহুল একপাশে দাঁড়িয়েছিল। তার উর্দি এখনও ততটাই সুসজ্জিত পরিহিত ছিল, কিন্তু তার অন্তরে কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এসিপি অমিত সিংয়ের শব্দ তার কর্ণে বারংবার প্রতিধ্বনিত হচ্ছিল, কর্মকর্তা হওয়ার পূর্বে মানুষ হওয়া অপরিহার্য। রাহুল গোপনে দৃষ্টি লকআপের দিকে নিক্ষেপ করল। প্রফেসর বিশ্বনাথ সেখানে উপবিষ্ট ছিল, সম্পূর্ণ নির্মল, না মুখমণ্ডলে অভিযোগ না দৃষ্টিতে অভিযোগ। এই নির্মলতা রাহুলকে আরও অস্থির করে তুলছিল। তাকে মনে হল যেন এই নিস্তব্ধতা তাকে জিজ্ঞাসা করছে যে সে উর্দিকে কেন নির্বাচন করেছিল। রাহুলকে নিজের প্রশিক্ষণের দিন স্মরণ হতে লাগল, মুসৌরির একাডেমি, প্রভাতের প্যারেড এবং সেই বক্তৃতা যাতে প্রফেসর বিশ্বনাথের মতো শিক্ষক উদাহরণ হিসাবে বর্ণিত হতো। সেই মুহূর্তে সে কল্পনা করেছিল যে সে এক কঠিন ভীতি সৃষ্টিকারী কর্মকর্তা হবে। আজ প্রথমবার তাকে অনুধাবন হচ্ছিল যে কঠোরতা এবং সংবেদন শূন্যতার মধ্যে কত সূক্ষ্ম সীমারেখা বিদ্যমান। সে মন্থর গতিতে সামনে অগ্রসর হল এবং লকআপের সম্মুখে এসে স্থির হল। কয়েকক্ষণ সে সেখানে দাঁড়িয়ে রইল, যেন শব্দ অনুসন্ধান করছে। তারপর সে গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং মেঝেই উপবেশন করল। এটা সেই রাহুল ছিল যে কয়েক ঘণ্টা পূর্বে এই থানায় নির্দেশ প্রদান করছিল এবং এখন সেই স্থানে নিজের অন্তরে অনুসন্ধান করছে। স্যার রাহুলের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল, আমার থেকে অত্যন্ত বড় ত্রুটি ঘটে গেল। এটা বলতে বলতে তার দৃষ্টি অশ্রুপূর্ণ হল। সে স্বীকার করল যে সে প্রফেসর বিশ্বনাথকে তার বয়স, অনুভবে এবং সম্মান থেকে নয়, বরং শুধুমাত্র এক অতিক্রমণকারীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে। এই স্বীকৃতি তার জন্য কোনো শাস্তির চেয়ে কম ছিল না। প্রফেসর বিশ্বনাথ মন্থরভাবে মস্তক উত্থাপন করল এবং রাহুলের দিকে তাকাল। তার দৃষ্টিতে না ক্রোধ ছিল, না তিরস্কার।
তিনি নির্মল কণ্ঠে বলল, ত্রুটি করা মানুষের স্বভাব ছেলে, কিন্তু তাকে স্বীকার করা মানুষকে মহান করে। তার শব্দ কোনো নির্দেশের মতো নয়, বরং আশীর্বাদের মতো ছিল। এসিপি অমিত সিং সামনে অগ্রসর হয়ে নির্দেশ দিল যে প্রফেসর বিশ্বনাথকে অবিলম্বে লকআপ থেকে বহির্গত করা হোক। সৈনিকেরা দ্রুত তার সাথে দ্বার উন্মুক্ত করল। রাহুল নিজে সামনে অগ্রসর হল এবং সম্মানে তার হাত গ্রহণ করে তাকে আসন পর্যন্ত নিয়ে গেল। এটা সেই হাত ছিল যাকে সে কয়েক ঘণ্টা পূর্বে হাতকড়ায় আবদ্ধ করিয়েছিল। রাহুল পানীয়ের গ্লাস উত্থাপন করে প্রফেসর বিশ্বনাথের দিকে প্রসারিত করল। তার হাত সামান্য কম্পিত ছিল। স্যার, যদি তুমি ইচ্ছা করো তো আমার ওপর যে শাস্তি নির্ধারিত আমি গ্রহণ করব, সে বলল। এই শব্দ কোনো বাধ্যবাধকতা থেকে নয়, বরং অন্তর থেকে উদ্ভূত অনুশোচনায় পরিপূর্ণ ছিল। প্রফেসর বিশ্বনাথ পানীয়ের এক গ্রাস গ্রহণ করল এবং বলল, শাস্তির চেয়ে অপরিহার্য হল সংশোধন। যদি আজ তুমি এটা অনুধাবন করে নিয়ে থাকো যে উর্দি ভীতি প্রদর্শনের জন্য নয়, সুরক্ষা প্রদানের জন্য হয়, তাহলে এটাই সর্বাধিক বড় শাস্তি এবং সর্বাধিক বড় প্রতিদান হল। তার কথা শুনে রাহুলের দৃষ্টি থেকে অশ্রু প্রবাহিত হল। থানায় উপস্থিত প্রত্যেক ব্যক্তি এই দৃশ্য পর্যবেক্ষণ করছিল। কারো জন্য এটা শুধুমাত্র এক কর্মকর্তার অবনতি ছিল, কিন্তু রাহুলের জন্য এটা এক নবীন জীবনের আরম্ভ ছিল। সে অনুধাবন করেছে যে আজ দিল্লির এই থানায় সে কোনো মামলা সমাধান করেনি, বরং নিজের অন্তরের মানুষকে পুনরায় অনুসন্ধান করেছে। পরবর্তী প্রভাতে দিল্লির বাতাস কিছু ভিন্ন ছিল। কনট প্লেস চৌরাহা থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত একই আলোচনা ছিল। গতকাল থানায় কি ঘটেছে? সংবাদপত্রের কার্যালয়ে টেলিফোন বাজছিল এবং টেলিভিশন চ্যানেলের যানবাহনগুলো চাঁদনীচক থানার বহির্ভাগে দাঁড়িয়েছিল। লোকজনের মনে হচ্ছিল যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এমন কিছু ঘটেছে যা ব্যবস্থার অভ্যন্তরে অনুসন্ধানের সুযোগ প্রদান করেছে। থানার বহির্ভাগে একটা অস্থায়ী মঞ্চ নির্মিত করা হয়েছিল। মিডিয়ার ক্যামেরাগুলো সম্মুখে ছিল এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিল। রাহুল সরল উর্দি পরিহিত অবস্থায় মঞ্চের নিকট দাঁড়িয়েছিল। মুখমণ্ডলে গম্ভীরতা ছিল, কিন্তু গতকালের মতো কঠোরতা নয়। কিছু দূরত্বে প্রফেসর বিশ্বনাথ শর্মা দাঁড়িয়েছিল, নির্মল এবং স্বাচ্ছন্দ্য, যেন এই সমস্ত গোলমাল তার সাথে সংযুক্তই নয়। রাহুল মাইক্রোফোন গ্রহণ করল এবং কয়েকক্ষণ নীরব রইল। এই নীরবতা গম্ভীর ছিল, কিন্তু সততাপূর্ণ। তারপর সে বলল যে সে গতকালের ঘটনার জন্য সম্পূর্ণ দিল্লি নগর থেকে ক্ষমা প্রার্থনা করছে। সে স্বীকার করল যে সে আইনের আশ্রয়ে নিজের অহংকারকে প্রধান করে রেখেছে এবং এক বয়স্ক নাগরিকের অসম্মান করেছে, যা কোনো প্রকারেই যথার্থ নয়। সে সকলের সম্মুখে এটাও বর্ণনা করল যে প্রফেসর বিশ্বনাথ কোনো স্বাভাবিক চা বিক্রেতা নয়, বরং সেই শিক্ষক যারা প্রজন্মকে যথার্থ এবং ত্রুটির পার্থক্য শিক্ষা দিয়েছে। রাহুল বলল যে উর্দি তাকে অধিকার নয়, বরং কর্তব্য প্রদান করে এবং গতকাল সে এই কর্তব্যে অসফল হয়েছে। তার কণ্ঠে প্রদর্শনী নয়, শুধুমাত্র অনুশোচনা ছিল। এরপর রাহুল মঞ্চ থেকে অবতরণ করল এবং প্রফেসর বিশ্বনাথের সম্মুখে অবনত হল। এই দৃশ্য ক্যামেরায় বন্দী হল, কিন্তু লোকজন এটাকে নাটক মনে করল না। জনতায় দাঁড়ানো বহু লোকের দৃষ্টি আর্দ্র ছিল। প্রফেসর বিশ্বনাথ তাকে উত্থাপন করল এবং সামান্য কণ্ঠে বলল যে ত্রুটি স্বীকার করায় মানুষ লঘু হয় না, বরং আরও মহান হয়। প্রফেসর বিশ্বনাথ মঞ্চে বক্তব্য রাখতে রাখতে বলল যে সমাজ তখন উন্নত হয় যখন অধিকারের সাথে সংবেদনশীলতা সংযুক্ত হয়। তিনি বলল যে কর্মকর্তাদের থেকে আতঙ্কিত হওয়ার নয়, তাদের থেকে প্রত্যাশা করার প্রয়োজন। তার শব্দে না কোনো তিক্ততা ছিল, না অভিযোগ, বরং এক শিক্ষকের উপদেশ ছিল। রাহুল এটাও ঘোষণা করল যে প্রফেসর বিশ্বনাথের চায়ের আড্ডাকে কোনো প্রকারের অসুবিধা প্রদান করা হবে না এবং সে নিজে তার দ্বারা পরিচালিত শিক্ষা সাহায্য কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা কোনো চাপাচাপিতে নয়, বরং এক নবীন দৃষ্টিকোণ নিয়ে সম্পাদিত হয়েছিল। লোকজন এটাকে এক সকারাত্মক উদ্যোগ হিসাবে পর্যবেক্ষণ করল। কয়েকদিন পর সেই কনট প্লেস চৌরাহা পুনরায় নিজের প্রাচীন গতিতে প্রত্যাবর্তন করল। চায়ের আড্ডায় পুনরায় লোকজন সমবেত হতে লাগল। পার্থক্য শুধুমাত্র এত যে এখন সেখানে দাঁড়িয়ে লোকজন শুধুমাত্র চা গ্রহণ করে না, বরং সেই ঘটনাকে স্মরণ করে একে অপরকে সম্মান এবং আচরণের বিষয়ে আলোচনা করে। এক প্রভাতে রাহুল সরল পোশাকে সেখানে উপস্থিত হল। সে প্রফেসর বিশ্বনাথের থেকে কুশল জিজ্ঞাসা করল এবং কয়েকক্ষণ আড্ডায় উপবিষ্ট হয়ে চা গ্রহণ করল। কাউকে এটা দেখে বিস্মিত হল না, বরং লোকজনের ভালো লাগল যে এক কর্মকর্তা এখন লোকজনের মধ্যে এক মানুষের মতো উপবিষ্ট আছে।
ক্যানট প্লেস চৌরাহার সেই ক্ষুদ্র চায়ের আড্ডা দিল্লিকে এক মহান উপদেশ প্রদান করেছে। কাহিনী এখানে সমাপ্ত হয় না, বরং এখান থেকে আরম্ভ হয়, যেখানে পদ থেকে মহান আচরণ হয় এবং উর্দি থেকে পূর্বে মানবতা আসে। এটাই সেই ঘটনার সর্বাধিক বড় উত্তরাধিকার হয়ে উঠল। পদ এবং উর্দি মানুষকে মহান করে না, আচরণ এবং মানবতাই প্রকৃত পরিচয় নির্মাণ করে। এখন তোমার থেকে এক প্রশ্নের উত্তর অবশ্যই দিও। যদি তোমার জায়গায় রাহুল হতে, তাহলে কি তুমিও নিজের ত্রুটি সকলের সম্মুখে স্বীকার করতে পারতে? যদি এই কাহিনী তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তো আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম লিখো, যাতে আমাদের জানা যায় যে আমাদের কাহিনীগুলো কোথায় কোথায় পর্যন্ত হৃদয়কে স্পর্শ করছে। তারপর মিলব এক নবীন ভাবপূর্ণ কাহিনী নিয়ে। ততক্ষণ সুখী থেকো, স্বাস্থ্যবান থেকো এবং নিজের মা-বাবাকে সময় দিও।